লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া ৪ মাস পর ফিরলেন দেশে। আগের চেয়ে অনেকটাই সুস্থ বিএনপি নেত্রী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। সাইবার আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন উপদেষ্টা পরিষদে। ঈদুল আজহায় ১০ দিনের ছুটি। জামাত নেতা এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু। অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল দাবি আইনজীবী। সংসদে দলের বিরুদ্ধে ভোট ও সংবিধান সংশোধনে গণভোটের প্রস্তাব এনসিপির। ঐকমত্য কমিশনে কুমিল্লা ফরিদপুরকে বিভাগ করতে সমর্থন। এবং বৈধ অভিবাসন বাড়াতে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই। নিয়মিত অনিয়মিত দুই ক্যাটাগরিতেই মিলবে যাওয়ার সুযোগ। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। কথা রাখলেন তিনি, দেশের মাটি তার একমাত্র ঠিকানা। নিজের সেই বক্তব্য আরও একবার সত্য প্রমাণ করে ৪ মাস পর প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। গাড়িবহরের সঙ্গে পথে পথে নেতাকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পতাকা আর ব্যানারে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। রাজনীতির বাইরেও একটা পরিবারের জন্য এটা বিশেষ মুহূর্ত। টানা ১৬ ঘন্টার দীর্ঘ সফর শেষে হুইল চেয়ার ছেড়ে পায়ে হেঁটে ঘরে ঢুকছেন বেগম জিয়া। দুই পাশে তার ২ হাত ধরে আছেন ২ পুত্রবধূ। ৭৯ বছর বয়সী, নানা জটিল রোগে অসুস্থ একজন নারী, যিনি আবার এই দেশের প্রথম ও ২ বারের সাবেক নারী প্রধানমন্ত্রী। তার এতটুকু আকাঙ্ক্ষা পূরণ হতে সময় লাগলো পুরো একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের। ব্যক্তি খালেদা জিয়া, তার পরিবার, একটি দল ও দশের দাবি বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিন। সেই চিকিৎসা নিয়ে বেগম জিয়া ফিরলেন তার রাজনৈতিক অনেক ঘটনার সাক্ষী, স্মৃতি বিজড়িত এই ফিরোজায়। যারা রাজনীতি নিয়ে ভাবেন তারা বলেন বেগম জিয়া ফিরতেই চেয়েছেন সবসময় এখানে, এই বাংলায়। গণঅভ্যুত্থান পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার এই মৌসুমেও কত প্রশ্ন, ফিরছেন কি তিনি? সব পক্ষের সব প্রশ্নের উত্তর হয়ে তিনি ফিরলেন রাজকীয় বিমানে। আপনজন সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার 11:15টায়। দেশে ফিরেই শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ, তার তৃপ্তির হাসি। রওনা হলেন ফিরোজার দিকে। সড়কে নেতাকর্মী জনসমুদ্র তার অপেক্ষায়। সামরিক, আধা সামরিক, বেসামরিক বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা ছিল, কিন্তু বেগম জিয়ার সাদা রঙের নিশান পেট্রোলটির আরেকটু কাছে পৌঁছাতে তাকে আরেকটু স্পষ্ট করে দেখার আকুতি দেখা গেছে পুরো সড়ক জুড়ে। নিরাপত্তা বাহিনী আর বেগম জিয়ার কর্মী সমর্থকদের এই মধুর লড়াই চলতে থাকে গুলশান অবধি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে 11টার দিকেই, কিন্তু ঘড়ির কাঁটা দুপুর ছুলেও জনাকীর্ণ এই গাড়িবহর অতিক্রম করতে পারেনি 10 কিলোমিটার পথ 1 ঘন্টায়ও। কেন্দ্র থেকে নির্দেশ ছিল নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি, তবু যে যেভাবে পেরেছেন বেগম জিয়ার এই ফেরার দিনের সঙ্গী হয়েছেন মোটর বাইক, ব্যক্তিগত গাড়ি, ছোট ট্রাক কিংবা নিতান্ত পায়ে হেঁটে নেত্রীর গাড়িবহর বরাবর। দুপুর 1:30টার দিকে বেগম জিয়ার গাড়িবহর অতিক্রম করে আর্মি স্টেডিয়াম। জনভোগান্তি এড়াতে অবশেষে পথনকশা অনুযায়ী না গিয়ে নৌবাহিনী সদর দপ্তর দিয়ে গুলশানে নিজ বাসভবনে পৌঁছান বেগম জিয়া। তপ্ত রোদের পর ঝোড়ো হাওয়া, মিছিল, স্লোগান, নেতাকর্মীদের মানব প্রাচীর গড়া সড়ক ধরে পারিবারিক সান্নিধ্য, রাজনীতি আর ভালোবাসার এক ভিন্ন ইতিহাস রচনা করে বেগম জিয়া যখন ফিরোজায় পৌঁছায় তখন ঘড়ির কাঁটায় দুপুর 2টা ছুঁই। 1981 সালের পর যখনই জাতীয় রাজনীতিতে কোনো সংকট এসেছে তখনই ইতিবাচক ভূমিকা নিয়ে দাঁড়িয়ে গেছেন বেগম জিয়া। অনেক রাজনৈতিক বিশ্লেষক এভাবেই তাকে বিশ্লেষণ করেছেন। এখন একটা দীর্ঘ সফর শেষে যখন উনি আবার এই বাংলাদেশের মাটিতে, তখন রাজনীতির মাঠে নির্বাচন সংস্কার নিয়ে অভ্যুত্থান ঘটানোর শক্তিগুলোর মধ্যে দূরত্ব স্পষ্ট। এখন দেখার বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষা পূরণ কিংবা ঐকমত্য সংকট সমাধানের জন্য তিনি কি ভূমিকা নেন। আজহার লিমন, এখন, ঢাকা।
খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। জাতীয় ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা হাত নেড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। দলের কর্মীদের কাছে তিনি আপোষহীন নেত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে আপোষ করেননি বলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের কর্মী সমর্থকদের কাছে এ স্বীকৃতি পান। দীর্ঘদিন উন্নত চিকিৎসা বঞ্চিত থাকার পর লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে এভাবেই কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। রাস্তার দুধারে দাঁড়িয়ে হাত উঁচিয়ে পতাকা নাড়িয়ে ফুল ছিটিয়ে দলের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে দেখা যায় বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকদের। বিশাল গাড়িবহরে তাদের নেত্রীকে দেখা দুরূহ বটে, তবুও রোদ উপেক্ষা করে ফুটপাত সড়ক বিভাজন রেখায় দাঁড়িয়ে সুস্থ হয়ে ফেরায় অভিবাদন জানাচ্ছেন বেগম জিয়াকে। বলছেন তাদের নেত্রীকে নিয়ে উচ্ছ্বাসের কথা। নেত্রীর আগমন দেশবিরোধী নানা ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা রুখতে সাহস যোগাবে তৃণমূলে। দীর্ঘক্ষণ এ জায়গায় অবস্থান করব যে পর্যন্ত আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া ওনার বাসভবন পথে যে পর্যন্ত না যাবে এই পর্যন্ত আমরা এখানে থাকবো। তারে আমরা সাধুবাদ জানাবো, সম্বর্ধনা জানাবো, লাল শুভেচ্ছা জানাবো। জানানোর পরবর্তীতে আমরা আবার সেই মতিঝিলে ফিরে যাব। রাজধানী কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের দাবি, শেখ হাসিনার স্বৈরশাসনের ফলে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি। 4 মাস পর চিকিৎসা নিয়ে ফিরে আসাকে তারা উদযাপন করছেন আগামী দিনে বিএনপির নতুন রাজনৈতিক সমীকরণকে ঘিরে। প্রান্তিকের কর্মীদের প্রত্যাশা, মাঠে ময়দানে ও জনসভায় সরব উপস্থিতি দেখা যাবে তাদের নেত্রীর। শুধু বিএনপি না, এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যার অবস্থান আছে মা হিসাবে, এবং যাদের কারণে আমরা এদেশে গণতন্ত্র ফিরে পেয়েছি, তাকে আমরা তার হায়াতে আল্লাহ দীর্ঘায়ু করুক। এসবের মাঝেও জুবাইদা রহমানকে ঘিরেও আগ্রহ লক্ষ্য করা যায় বিএনপির কর্মী সমর্থকদের মাঝে। এসব কর্মীরা মনে করছেন বিএনপির রাজনীতি আরও চাঙা করতে দেশের মাটিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতির শূন্যতা পূরণ করবে জিয়া পরিবারের সদস্য। এই মানচিত্র নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী দিনের যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে একটি উন্নত বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক, পারিবারিক ও মানবিক সংগ্রাম কালের আবর্তে বিএনপির সকল পর্যায়ের সমর্থকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন দলের প্রাণ তৃণমূলের কর্মীরা। 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফেরার সময় এই বিমানবন্দরের বাইরে এভাবেই বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এই কর্মী সমর্থকরা মনে করছেন চিকিৎসা নিয়ে দেশে ফেরা খালেদা জিয়ার এই বাংলাদেশের রাজনীতির আরও গুরুত্ব বহন করবে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সেটিকে আরও বেগবান করবে। পাশাপাশি মাঠের রাজনীতিতে খালেদা জিয়া সক্রিয় হবেন বলে মনে করছেন এই তৃণমূলের কর্মী সমর্থকরা। বিমানবন্দর থেকে জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা অনেকটা স্থিতিশীল, আর অল্প সময়ের মধ্যেই ফিরবেন তারেক রহমান। বিষয়টি জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আর দলের মহাসচিব বলেন, তার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দলের প্রধানকে স্বাগত জানাতে তৃণমূলের পাশাপাশি বিএনপির নীতি নির্ধারকদের দিক নির্দেশনা প্রান্তিকে যারা পৌঁছে দেন সেসব নেতৃবৃন্দ ভিড় জমিয়েছেন বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত। গণতন্ত্রের পথে চলমান যাত্রা আরও সুগম হওয়ার প্রত্যাশা তাদের। খালেদা জিয়ার দেশে ফেরা রাজনীতিতে যেমন ভিন্ন মাত্রা যোগ করবে, তেমনি দলকেও আরও সুসংগঠিত করবে বলে আশা তাদের। আলহামদুলিল্লাহ যে তিনি আল্লাহর রহমতে অপেক্ষাকৃত আগের চেয়ে অনেক ভালো আছেন। গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে। এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয়। আর নারী নেতৃবৃন্দের চাওয়া আবারও সশরীরে তাদের সম্মুখে থাকবেন তিনি। বলছেন মহিলা দলের জন্য বড় শক্তি খালেদা জিয়া। বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। সেটা আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে। উনি সত্যি ঐক্যের প্রতীক। উনি শুধু নারী নেত্রী না, উনি সমস্ত বাংলাদেশের নেত্রী। সমস্ত নারীদের জন্য না, শুধু সমস্ত বাংলাদেশের নেত্রী।
সিনিয়র নেতারা বলছেন, জাতির মধ্যে ছোটখাটো যে অনৈক্য আছে খালেদা জিয়ার আগমনে সেটি কেটে যাবে। সে সাথে একটি সুষ্ঠু নির্বাচনের পথও সুগম হবে বলে আশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, নেতৃত্ব এবং নির্দেশনায় আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে পেয়েছি। সেই স্পিরিটটাকে ধরে রেখে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার সবার জন্য নিশ্চিত করতে চাই। খালেদা জিয়া আসলে ফ্যাসিবাদের যে পরোক্ষ হুমকিটা এখনো রয়েছে এটা দূর হবে এবং বিএনপি তথা দেশের জনগণ আগের চেয়ে বেশি উৎসাহী এবং উদ্বেলিত হবে। যদিও তিনি সুস্থ, কিন্তু তারপরেও বয়স্কজনিত কারণে তিনি এখনই মাঠে নামতে পারবেন না, কিন্তু তিনি একদিকে বিশ্রামে থাকবেন, আরেকদিকে যখনই জাতির প্রয়োজন হয় তখনই তিনি জাতির জন্যে তার যে নির্দেশনা থাকবে সে নির্দেশনা তিনি সব সময় দিয়ে যাবেন। খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা অনেকটা স্থিতিশীল, অল্প সময়ের মধ্যেই ফিরবেন তারেক রহমান। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। 4 মাস পর এই ফিরোজায় বেগম খালেদা জিয়ার আবার ফিরে আসা দলের জন্য বহুল আকাঙ্ক্ষিত ও সম্ভাবনার। শুধুমাত্র আগামীর রাজনীতি ও গণতন্ত্রের জন্য নয়, বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন বিদেশি আগ্রাসন ও সার্বভৌমত্ব রক্ষায়ও অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি চেয়ারপারসন। সিবত শাহরিয়ার, এখন ঢাকা। চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করেন। সেখানকার এখনকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, ইতিমধ্যে খালেদা জিয়ার বাসভবনে ঢোকার প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, সেখানে এখন পর্যন্ত কি নেতাকর্মীদের ভিড় দেখছেন? সর্বশেষ কি অবস্থা? ধন্যবাদ গালিব। আমরা এখন যে অবস্থাটি এখানে দেখছি যে নেতাকর্মীরা, যেহেতু বেগম খালেদা জিয়া 2 ঘন্টা পার হয়ে গিয়েছে এই গুলশানের বাসা ফিরোজে আসবার, আমরা কিন্তু দেখছি যে তিনি আসবার অনেক আগে থেকে এখানে নেতাকর্মীরা যেমন সকাল থেকে ভিড় করছিলেন এই বাসার আশপাশের সড়কে বিভিন্ন জায়গায়, এখন কিন্তু সেটি ধীরে ধীরে এখানে কমে গিয়েছে এবং বেগম খালেদা জিয়া কিন্তু এখন বিশ্রাম নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এখনো অনেক নেতাকর্মী কিন্তু এই ফিরোজার এবং এর আশপাশে কিন্তু রয়েছে এবং আমরা দেখছি যে অনেকেই তারা বিএনপির যে দলীয় পতাকা এবং খালেদা জিয়ার ছবি সহ নানাভাবে কিন্তু তারা এখানে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টিকে তারা কিন্তু উদযাপন করছেন। আমরা যে বিষয়টি আসলে দেখেছি যে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন এবং তিনি সেখানে তারেক রহমান তার ছেলের বাসায় ছিলেন এবং আমরা যেটি দেখেছি যে হিথ্রো বিমানবন্দরে গত রাত বাংলাদেশ সময় রাত 9:30টায় তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন এবং এরপর কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় তিনি পৌঁছেছেন আজ সকাল 10:30টায়। এরপর কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় সেই বিমানবন্দর থেকে এই গুলশানের ফিরোজা বাসা পর্যন্ত নেতাকর্মীরা কিন্তু রাস্তার সড়কের দুপাশ জুড়ে কিন্তু তারা দলীয় পতাকা এবং বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি নিয়ে কিন্তু তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশে ফেরার কে তারা স্বাগত জানিয়েছেন এবং সবশেষ আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া এই গুলশানের বাসা ফিরোজায় দুপুর 1:25
মিনিটে পৌঁছেছেন এবং এরপর কিন্তু আমরা দেখেছি যে দলের সিনিয়র অনেক নেতারা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন, শুভেচ্ছা জানান। এরপর অন্যান্য যেসব নেতাকর্মী যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, অনেকেই কিন্তু বেগম খালেদা জিয়া যখন সড়ক হয়ে যখন বাসা পর্যন্ত ঢুকছিলেন তখন কিন্তু আমরা দেখেছি যে অনেক নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য, এক পলক দেখবার জন্য কিন্তু তারা রাস্তায় ভিড় করেন এবং বেগম খালেদা জিয়াকে কিন্তু সড়ক থেকে স্বাগত জানান। এবং আমরা যে বিষয়টি আসলে জানি সেটি হচ্ছে যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলশান, সেখান থেকে সরাসরি গুলশান 2-এর যে 79 নম্বর সড়ক যে বাসভবন ফিরোজায় সেখানে তিনি পৌঁছান। এরপর আমরা দেখেছি যে এরপর কিন্তু নেতাকর্মীরা এখানে কিন্তু এখনো ভিড় করছেন, তবে সেই ভিড়টা কিন্তু ধীরে ধীরে কমে আসছে এবং এরপরও কিন্তু কিছু কিছু নেতাকর্মী এখনো আসছেন। তারা যদিও বাসার ভেতরে ঢুকে বেগম খালেদা জিয়াকে দেখবার সুযোগ নেই, তারপরেও কিন্তু তারা এই বাসার সামনে এসে একটু ভিড় করছেন। তো এই ছিল গালিব আমার কাছে বেগম খালেদা জিয়ার দেশে ফিরবার সবশেষ তথ্য। এখন পর্যন্ত গুলশান বাসভবন ফিরোজার সামনে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এবারে অন্যান্য প্রসঙ্গ। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের পরবর্তী শুনানি বৃহস্পতিবার। প্রথম দিনের শুনানিতে তার পক্ষের আইনজীবী 4টি যুক্তিতে খালাস চেয়েছেন। ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন এটিএম আজহারুলের আইনজীবী শিশির মণি। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে 2014 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে 1256 জন মুক্তিকামী জনতাকে গণহত্যা, 17 জনকে অপহরণ, শত শত ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো 17টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন এটিএম আজহার। আপিল নিষ্পত্তি করে 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড রায় বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে করা হয় রিভিউ আবেদন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি 4টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইন মেনে হয়নি, রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মামলার প্রমাণ সাক্ষ্য সবই ছিল দুর্বল ও সাজানো। আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি, প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি এখনও বেঁচে আছেন, তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল। শিশির মনির যুক্তিতর্কে তুলে ধরেন জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসের ব্যতিক্রম ঘটনা। তাড়াহুড়ো করে এই জামায়াত নেতার ফাঁসি কার্যকরের অভিযোগ করেন তিনি। জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের 400 বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই। যেহেতু 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব কিছু নিয়ে প্রশ্ন উঠবেই, অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে, কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে, সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি। জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাহিদ হাসান, এখন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে ভোটদানের অধিকার, নির্বাচন কমিশনের জবাবদিহিতা, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধানসহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে কমিশনের ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সিদ্ধান্তকে একমত জানিয়েছে দলটি। বেলা 10:30টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় এনসিপির একটি প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনকে হস্তান্তর করে জাতীয় নাগরিক পার্টি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের মাঝে বিরতিতে এনসিপি নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তারা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা সহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তারা। বিতর্কিত 9টি ধারা বাতিল করে সাইবার সিকিউরিটি আইন সংশোধনের অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনও অনুমোদন দেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিকেলে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে আইন উপদেষ্টা জানান, সংশোধিত সাইবার সিকিউরিটি আইনের গেজেট হলে স্বয়ংক্রিয়ভাবে 9টি ধারা বাদ হয়ে যাবে। আগের আইনের বিতর্কিত এই 9টি ধারায় 95% মামলা হতো বলে জানান তিনি। সংশোধিত আইনে অনেকগুলো রক্ষা কবচ সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার কন্টেন্ট অপসারণ করতে চাইলে আদালতের আশ্রয় নেবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এবার ঈদুল আজহায় 5 থেকে 14 জুন টানা 10 দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে ঈদের ছুটির আগে 17 ও 24 মে শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ, সেখানে মাত্র 2টা অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া, আর এটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো, যে ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয়। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে এন্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। বৈধ অভিবাসন বাড়াতে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে 2 দেশের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। এর ফলে এখন থেকে নিয়মিত অনিয়মিত 2 ক্যাটাগরিতেই ইতালি যাওয়ার সুযোগ মিলবে। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। পরিবার পরিজনের জন্য বাড়তি আয়ের কথা ভেবে যারা বিদেশে পাড়ি জমান, তাদের অন্যতম লক্ষ্য থাকে ইউরোপের দেশগুলোতে যাওয়ার। আর এই চেষ্টায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কখনো কখনো দুনিয়া থেকে চির বিদায় নিতে হয় অনেককে। সাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে পাড়ি জমান, তাদের বড় একটি অংশ আশ্রয় নেন ইতালিতে। গেল বছর 12,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী যান দেশটিতে। এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সচ্ছল জীবনের হাতছানি আর দালালদের প্রলোভনে ভিটে মাটি বিক্রি, নয়তো সুদে টাকা নিয়ে অবৈধভাবে সাগরপথে ইতালিতে এসে এখন দিশেহারা এসব প্রবাসী। ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও। তাই অবৈধ এসব পন্থা বন্ধ করে বৈধ অভিবাসন বাড়ানোর লক্ষ্যে ইতালির সঙ্গে প্রথম কোনো সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। এই বিষয়ে মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক সই করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফলে এখন থেকে নিয়মিত ও অনিয়মিত দুইভাবেই বৈধ পথে ইতালিতে যেতে পারবেন বাংলাদেশিরা। এ সময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতালি সম্পর্ক দীর্ঘদিনের। এই সমঝোতা স্মারকের ফলে 2 দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে। Ministro, che oggi sottoscriviamo un accordo importante che tra le tante cose si ripromette di trasformare le canali di immigrazione illegale in canali di immigrazione legale. অন্যদিকে আইন উপদেষ্টা বলেন, ইতালির ভিসা সহজ করা, দেশটিতে চাকরির সুযোগ বাড়ানো, প্রবাসীদের ভোগান্তি দূর করা ও শিক্ষার্থীদের স্কলারশিপ বাড়ানো সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে সমঝোতা স্মারকে। সেই সঙ্গে অভিবাসনের দিক দিয়ে বাংলাদেশকে ইতালি সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দেশটির প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো,
এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নিবে তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে। ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে। এছাড়াও এম্বাসির ফাইলগুলো যেন দ্রুত কার্যকর হয় ও ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র রয়েছেন তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয় সেই বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ইতালিতে বর্তমানে 2 লাখেরও বেশি বাংলাদেশি বৈধভাবে বাস করছেন। এছাড়াও অবৈধভাবে দেশটিতে আছেন 30,000-এর বেশি। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিলে উপাচার্যের অপসারণের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন অমিত হাসান। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণ। দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় অফিস কক্ষগুলোতে। শিক্ষার্থীরা বলেন, গত 3 দিন ধরে তাদের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনাতেই বসেননি। আমরা দফায় দফায় বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি, কিন্তু কোনো দাবির কোনো দফার কোনো কর্ণপাত তিনি করেন নাই। স্বৈরাচারী যে মনোভাব তিনি কিন্তু পোষণ করে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে আমরা প্রশাসনিক শাটডাউনের পথে হেঁটেছি। ভবিষ্যতে এর থেকেও কঠোর পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যদি আমাদের ভিসি পদত্যাগ না করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীরা দফায় দফায় বিভিন্ন দাবি তুললেও দীর্ঘ 9 মাসেও শিক্ষার্থীদের দেয়া কোনো দাবি বাস্তবায়ন করতে পারেননি তিনি। প্রশাসনকে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য মৃত ঘোষণা করেছি, তারপর আমরা প্রশাসন আমাদের সাথে এখন মাঠ পর্যায়ে যোগাযোগ করেনি। ভিসি হিসেবে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন, আমরা তার পদত্যাগ চাচ্ছি। এটা আমাদের উপাচার্যের পতন এবং উপাচার্যের অপসারণ আমরা অবিলম্বে চাই। পরে ক্যাম্পাসে কফিন মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। কফিন মিছিলের মাধ্যমে মঙ্গলবারের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রায় 18 দিন ধরে নানা দাবিতে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ 4 দফা দাবিতে আন্দোলন করছিলেন তারা। সেই 4 দফা বর্তমানে পরিণত হয়েছে 1 দফায়। তা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ। দ্রুত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। অমিত হাসান, এখন, বরিশাল। সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে করা আরও 4টি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখেছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চট্টগ্রাম সিএমএম কোর্টের বিচারক এস.এম. আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। তবে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারাগার থেকে ভার্চুয়াল শুনানিতে যুক্ত হয় আসামি চিন্ময় দাস। আদালতের তদন্ত কর্মকর্তা জানান, গেল বছরের 26 নভেম্বর চিন্ময়কে জেল হাজতে নেওয়ার সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরে প্রাথমিক তদন্তে এসব কর্মকাণ্ডে চিন্ময় সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর প্রেক্ষিতে পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এদিকে আজ চিন্ময় দাসের শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও বিচার প্রার্থী ছাড়া কাউকে আদালত ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনিয়মের অভিযোগে সরকারি বোতলজাতকারী কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ও পরিবেশক কোম্পানি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কার্যালয় অভিযান চালিয়েছে দুদক। সকালে প্রথমে দুদক কর্মকর্তার নেতৃত্বে এলপি গ্যাস লিমিটেডের উত্তর পতেঙ্গার কার্যালয়ে অভিযান শুরু হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রধানের কাছে সরকারি এলপি গ্যাস সিলিন্ডার বিপণনে বিভিন্ন অভিযোগের বিষয় জানতে চায় দুদক। কিছু তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করার পাশাপাশি বাকি তথ্য নির্ধারিত সময়ের মধ্যে দুদকে জমা দিতে বলা হয়। দুদকের কাছে অভিযোগ আছে সরকারি এসব গ্যাস কম দামে বিক্রি করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া গ্যাস বিপণনেও রয়েছে অনিয়মের অভিযোগ। ওনারা যে পদ্মা, মেঘনা, যমুনা এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিকে যে পার্সেন্টেজ ওয়াইজ তারা পাওয়ার কথা, তারা এই পার্সেন্টেজ ওয়াইজ দিচ্ছে কিনা সেটা আমরা একটু রেকর্ডপত্র ওয়াইজ দেখব।
এবং প্লাস হচ্ছে এখান থেকে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মানে ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্ক থেকে ওনাদের যে ট্যাঙ্কে যে গ্যাস যাচ্ছে সেটা সঠিকভাবে যাচ্ছে কিনা এবং তারা ঠিকভাবে পরিমাপ করতেছে কিনা সেটাও আমরা রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখব। আমাদের দায়িত্ব হলো যে এটা মনে করেন রিফিল করে পদ্মা, মেঘনা, যমুনা এবং এসসিএল 4টা কোম্পানিকে দিয়ে দেওয়া। আমরা সেভাবে দিচ্ছি কিনা সেই বিষয়টা জানতে আসছেন এবং আমরা ওনাদেরকে দিয়ে দিচ্ছি যে আমরা যে রেশিওতে আমাদের দেওয়ার কথা আমরা সেই রেশিও অনুযায়ী দিচ্ছি এবং মাস ভিত্তিকে আমরা তাদেরকে একটা তথ্য দিয়ে দিচ্ছি। আমের জন্য খ্যাতি রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুরের। বিশেষ করে এই জেলার ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি জাতের আমের কদর দেশ জুড়ে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের ভালো ফলনও হয়েছে। তবে এখনও জেলা প্রশাসন থেকে আম নামানোর তারিখ নির্ধারণ না হওয়ায় চিন্তিত চাষি ও ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুরে আম মৌসুমের শুরুতেই আশীর্বাদ হয়ে আসে বৃষ্টি। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমের রোগবালাই হয়েছে কম। এখন বাজারজাতকরণের প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। প্রতি বছর স্থানীয় চাহিদা মিটিয়ে মেহেরপুরের আম পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। এখানকার হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, আম্রপালি সহ চন্দ্রমল্লিকা জাতের আমের কদর ও খ্যাতি দেশ জুড়ে। পাশাপাশি এবার শতাধিক টন হিমসাগর রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন যে পরিস্থিতি, হঠাৎ যদি ঝড় হয় আমাদের সব চলে যাবে। আবার বাজারে গিয়ে বাজার খারাপ হলে তাও ক্যাশ হারিয়ে যাবে। যদি বাজার ভালো হয় তাহলে আমার 2 টাকা লাভ হয়, আর বাজার খারাপ হলে সবই ধ্বংস হয়ে যায়। হিমসাগর আমের প্রচুর পরিমাণে চাহিদা এবং সেই সঙ্গে বোম্বাই আম, তারপরে আপনার আম্রপালি, বিভিন্ন রকমের আম আমাদের মেহেরপুরের মাটিতে উৎপাদন হয় এবং বাইরের দেশে সহ প্রচুর চাহিদা আছে। এখন আপাতত বৃষ্টি নাই, খরানি তাপমাত্রা বেশি। যদি বৃষ্টি আল্লাহ দেয় তাহলে আমরা লাভবান হব। আমগুলা ভালোই আছে। এখন আমাদের মেহেরপুরে বর্তমানে বছরে হিমসাগর, বোম্বাই এই আমগুলা প্রচুর পরিমাণে আছে, আর আমগুলা সাইজও অনেক ভালো। আমের যদি দামটা একটু ভালো পাওয়া যায় তো চাষিরা লাভবান হবে এবং তারা যত্ন সহকারে এগুলা বাজারজাত করতে পারবে। আমাদের এই আমটা এখনো দিন 15 থাকবে গাছে। তারপরে এই দিন 15-র মধ্যে যদি আল্লাহ বৃষ্টি দেয়, ঝড় বাতাস না হয়, তো আমরা আশা করি লাভবান হব। কৃষি বিভাগ বলছে আমের উৎপাদন বাড়াতে বাগান মালিকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। একই সাথে গুণ ও মান ধরে রাখতে করণীয় নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে রীতিমতো কিভাবে সেচ দিয়ে অন্যান্য ইন্টারকালচার সেরে ভালোভাবে নির্বিঘ্নে আম তারা উৎপাদন করতে পারে এবং বাজারজাত করতে পারে, সেই সম্পর্কে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় পরামর্শ দিয়ে চলেছি। হিমসাগর আম এটা ব্র্যান্ডিং, এটা আমরা জিআই পণ্যের জন্য আবেদন করেছি। যদি জিআই পণ্য হয়ে যায় তাহলে সেটা অনেক ভালো। আমাদের এবছর চীন থেকে এখানে তারা বায়ার আসছিলেন, তারা এখান থেকে আম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও আমাদের এখান থেকে প্রায় 38টা দেশে, এর মধ্যে জার্মানি, কানাডা, যুক্তরাজ্য এবং মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের আম এখান থেকে রপ্তানি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2700 হেক্টরে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 41,000 টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। এখন মেহেরপুর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্জ্যপাতে 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। দুপুরে প্রবল ঝড় ও বর্জ্যপাতের সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দুপুর থেকে পাকুন্দিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টি ও বর্জ্যপাত শুরু হয়। এ সময় স্কুল থেকে বাড়ি ফিরছিল চর টেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় বর্জ্যপাত হলে মাটিতে লুটিয়ে পড়ে 9ম শ্রেণীর ইরিনা ও প্রিয়া নামে 2 শিক্ষার্থী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 2 শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে গেছে গোটা এলাকায়। এছাড়া মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে মিঠা মইনের কডু মিয়া নামে এক কৃষকের। আর সুনামগঞ্জে জমিতে ধান কাটার সময় মারা গেছেন আরও এক কৃষক। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের হামলা থেকে আত্মরক্ষায় নিজেদের প্রস্তুত রাখতে ভারত জুড়ে মক ড্রিল বা মহড়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পাকিস্তানও দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পেহেলগাম হত্যাকাণ্ডে 2 দেশের চলমান উত্তেজনায় আতঙ্কে সীমান্তবর্তী বাসিন্দারা। এদিকে 2 দেশকেই সামরিক সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন তানভীর জনি।
ভারতের জম্মু কাশ্মীরে ২৬ পর্যটক হত্যাকাণ্ডে প্রথম থেকেই একে অপরের উপর দায় চাপাচ্ছে ভারত ও পাকিস্তান। অর্থনৈতিক ও কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমশ তীব্রতর হচ্ছে। নিজেদের শক্তি পরীক্ষার জানানো দিচ্ছে ভারত ও পাকিস্তান। পাকিস্তান হামলা চালালে সাধারণ মানুষ কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে সে বিষয়ে মক ড্রিল বা মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এয়ার রেড সাইরেন সহ মুহূর্তেই এলাকা খালি করা, যুদ্ধ বা বিমান হামলা থেকে নিজেদের সুরক্ষায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। বুধবার প্রাথমিকভাবে মহড়া চলবে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রামীণ অঞ্চলসহ মোট ২৪৪টি জেলায় এই মহড়া চলবে। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো এমন নির্দেশনা দিল ভারত সরকার। ভারতের প্রতিরক্ষা শক্তি পরীক্ষায় বসে নেই পাকিস্তান। এবার দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি, যা ভূমি থেকে ভূমিতে ১২০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের এমন কর্মকাণ্ডকে উস্কানিমূলক বলছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, ইসলামাবাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছে ভারত। There are no terrorists here, as India alleges, because India has no evidence. They've just leveled this baseless allegation, and you can see for yourself. চলমান উত্তেজনায় চরম অনিশ্চয়তায় ও আতঙ্কে দিন পার করছেন কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। ভয়ে কেউ বাইরেও যেতে পারছেন না। जो घर बना रहा था उसने वहीं काम रोक दिया। जो कारोबार में मैं खुद एक दुकानदार हूँ, आप देख सकते हैं मेरे मेरी दुकान के अंदर काफ़ी चीज़ें। इस बाजार में माशाल्लाह बड़ी अच्छी खासी चहल पहल होती है, मगर इस वक्त आपको कुछ भी नहीं नजर आ रहा। ये तकरीबन पिछले कुछ दिनों से यही सूरत हाल है यहाँ पे। लोगों में काफ़ी तशवीश पाई जाती है कि अगर भारत की तरफ से कोई फायर खोल देता है या পেহেলগাম হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে নিরাপত্তা পরিষদ। আলোচনার মাধ্যমে দুই পক্ষের সমস্যা সমাধানের উপরও জোর দেন আন্তোনিও গুতেরেস। I once again strongly condemn that attack and extend my condolences to the families of the victims. Targeting civilians is unacceptable, and those responsible must be brought to justice through credible lawful means. এদিকে ভারতের বাঁধে শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের চেনাব নদী। একদিনের ব্যবধানে প্রবাহ কমেছে ৪,০০০ কিউসেক পানির। এতে তীব্র পানি সংকটে পাকিস্তানের কৃষিখাত ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তানভীর জানি, এখন বিশ্ব। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি। বাস্তবায়ন করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে তাদের উপরে অর্পিত দায়িত্ব থাকবে, তার মধ্য দিয়েই সংবিধান নতুন করে লেখা প্রয়োজন, নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন। সেজন্য অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যের দরকার রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে সামনের দিনেও আমরা আলোচনা করব। নির্বাচনের সময়সীমা নিয়ে অনেক ধরনের বক্তব্য হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের ডিসেম্বর থেকে সামনের বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করি সরকারের তরফ থেকে বিচার এবং সংস্কার কাজের দৃশ্যমানতা যদি আন্তরিকতা থাকে এবং অপর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকে, তাহলে এই সময়কালের মধ্যেই সেটাকে সামনে নিয়ে আসা সম্ভব এবং নির্বাচন আয়োজন করা যেতে পারে। নির্বাচনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে। মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন এবং ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। আমরা রিকল করার যে প্রক্রিয়াটিকে আবার বাংলাদেশে নিয়ে আসবার কথা বলেছি, সেটার পদ্ধতি কি হতে পারে সেটা নিয়ে অনেকগুলো ধরনের প্রস্তাবনা আমরা এখানে দিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তার জন্য আলাদা করে কিভাবে প্রক্রিয়াটাকে ঢেলে সাজানো যায় বা গণভোটের মতো যে বিষয়গুলো আছে আর কি, সেটাকে কিভাবে বাস্তবায়নযোগ্য করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু এই সুযোগটা থাকা দরকার কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষেরা তারা
কোনো একজন প্রতিনিধি নির্বাচিত করবার পরে যে সময়কালের জন্যই তাকে নির্বাচিত করা হোক না কেন, তার মধ্যে যদি তার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো ঘটনাগুলো ঘটে এবং নানা ধরনের নৈতিক বা আর্থিক বা চারিত্রিক নানা ধরনের স্থলনের মতো ঘটনাগুলো ঘটে, প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাগুলো ঘটে এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটে, সেক্ষেত্রে যেন যারা তাদের ভোটাররা আছেন তারা তাদের সিদ্ধান্তকে রিভাইজ করতে পারেন। এই কারণে আমরা রিকলের বিধানটিকে যুক্ত করবার কথা বলেছি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সরাসরি যুক্ত ছিলাম। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। 4 মাস পর ফিরলেন দেশে, আগের চেয়ে অনেকটাই সুস্থ বিএনপি নেত্রী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। সাইবার আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন উপদেষ্টা পরিষদে। ঈদুল আজহায় 10 দিনের ছুটি। জামায়াত নেতা এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু। অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল দাবি আইনজীবী। সংসদে দলের বিরুদ্ধে ভোট ও সংবিধান সংশোধনে গণভোটের প্রস্তাব এনসিপির। ঐকমত্য কমিশনে কুমিল্লা ফরিদপুরকে বিভাগ করতে সমর্থন। এবং বৈধ অভিবাসন বাড়াতে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই। নিয়মিত অনিয়মিত 2 ক্যাটাগরিতেই মিলবে যাওয়ার সুযোগ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।